আজকে বলবো হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন একটা আয়রন কন্টেনিং প্রোটিন, আরবিসিতে থাকে। এটা একটা হিমোগ্লোবিনের স্ট্রাকচার, আরবিসিতে রয়েছে। হিমোগ্লোবিনের স্ট্রাকচারে 4টে পলিপেপটাইড চেন থাকে, 1, 2, 3, 4টে। এই 4টে পলিপেপটাইড চেনের মধ্যে 2টো আলফা গ্লোবিন চেন, 2টো গ্রিন কালারের দেখানো হয়েছে, আর ইয়েলো কালারের বিটা গ্লোবিন চেন দেখানো হয়েছে 2টি। আলফা গ্লোবিন চেনে 141 অ্যামাইনো অ্যাসিড থাকে, বিটা গ্লোবিন চেনে 146 অ্যামাইনো অ্যাসিড থাকে, এবং প্রত্যেক গ্লোবিন চেনেই একটা করে হিম গ্রুপ রয়েছে, অর্থাৎ 4টে হিম গ্রুপ রয়েছে। এই হিম গ্রুপ হলো রিং লাইক অর্গানিক কম্পাউন্ড, যেটাকে পোরফাইরিন বলা হয়, এবং এদের প্রত্যেকটারই সেন্টারে একটা করে আয়ন থাকে, একটু ফেরাস ফর্মে থাকে। নেক্সট যে স্ট্রাকচার যেটা দেখালাম সেটাই এখানে লেখা আছে। 4 পলিপেপটাইড চেন, ইচ কন্টেনিং 1 হিম গ্রুপ। এটা একটা টেট্রাহেড্রাল স্ট্রাকচার। হিম ইজ কম্পোজড অফ আ রিং লাইক অর্গানিক কম্পাউন্ড known as porphyrin, to which an iron atom is attached. 2 আলফা গ্লোবিন চেন এবং 2 বিটা গ্লোবিন চেন থাকে। আলফা গ্লোবিন চেন contains 141 amino acids and beta globin chain contains 146 amino acids. Next, types of hemoglobin. First one is hemoglobin A. এটাই হচ্ছে মেইন ফর্ম অফ অ্যাডাল্ট হিমোগ্লোবিন। এতে আলফা চেন 2টো থাকে, 2 আলফা চেন, সেই জন্য আলফা 2, এবং বিটা চেন, বিটা গ্লোবিন চেন 2টো থাকে, তার জন্য বিটা 2। নাম্বার 2 হিমোগ্লোবিন A2। এটার এটাও একটা অ্যাডাল্ট হিমোগ্লোবিন। এর পার্সেন্টেজ খুব কম থাকে, 2.5%, এবং এতে 2টি আলফা গ্লোবিন চেন, সেই জন্য আলফা 2, এবং যে বিটা গ্লোবিন চেন এখানে ছিল সেটা রিপ্লেসড হয় বাই ডেল্টা গ্লোবিন চেনে, সেই জন্য ডেল্টা 2। নাম্বার 3 গ্লাইকোসাইলেটেড হিমোগ্লোবিন। এটা ডিনোট করা হয় এইভাবে, HbA1c। ব্লাডে যে গ্লুকোজ মলিকুল থাকে, সেই গ্লুকোজ মলিকুল এই যে বিটা গ্লোবিন চেনের যে টার্মিনাল পজিশনে ভ্যালিন অ্যামাইনো অ্যাসিড থাকে, সেই ভ্যালিন অ্যামাইনো অ্যাসিডে অ্যাটাচ হয়ে তৈরি করে গ্লাইকোসাইলেটেড হিমোগ্লোবিন। এখানে দেখানো হয়েছে রেড ব্লাড সেল, এবং ভেতরে রয়েছে আরবিসি, আর এগুলো গ্লুকোজ মলিকুল আরবিসিতে ঢুকে হিমোগ্লোবিনের বিটা গ্লোবিন চেনে অ্যাটাচ হয়ে ভ্যালিন পজিশনে অ্যাটাচ হয়ে গ্লাইকো হিমোগ্লোবিন তৈরি করে। এবং ব্লাড টেস্ট করে যদি দেখা যায় এই গ্লাইকো হিমোগ্লোবিন পার্সেন্টেজ যদি দেখা যায় 4 থেকে 5.6%, তবে আমরা বলবো যে ব্লাড সুগার লেভেল কন্ট্রোলে আছে, অর্থাৎ নর্মাল 100 ml ব্লাড সুগার নর্মালি যে ভ্যালু থাকা দরকার সেটা আছে। যদি এটা পার্সেন্টেজ বেড়ে যায় 5.7 থেকে 6.4% হয়, তাহলে বলবো প্রি ডায়াবেটিক, অর্থাৎ ডায়াবেটিক হওয়ার চান্স রয়েছে। এবং যদি 6.5 থেকে 6.5 বা তার বেশি থাকে, তাহলে আমরা তাকে বলবো সে ডায়াবেটিক, অর্থাৎ তার ডায়াবেটিস মেলিটাস হয়েছে। তাহলে এই ব্লাড টেস্ট, অর্থাৎ গ্লাইকোসাইলেটেড হিমোগ্লোবিন যদি টেস্ট করা হয়, পার্সেন্টেজ দেখা হয়, তাহলে সেটা 3 মাসের একটা গ্লাইসেমিক স্ট্যাটাস দেবে, অর্থাৎ 3 মাসের মধ্যে তার কোনো মানুষের ব্লাড সুগার লেভেল কীরকম আছে, অর্থাৎ কন্ট্রোলে রয়েছে কিনা 3 মাসে, বা বেশি রয়েছে কিনা, সেই স্ট্যাটাসটা জানা যাবে।
নেক্সট ফিটাল হিমোগ্লোবিন HbF। এখানে আলফা গ্লোবিন চেন রয়েছে দুটি, কিন্তু অ্যাডাল্ট হিমোগ্লোবিনে যে আমরা দেখেছি বিটা বা ডেল্টা দেখেছি, এখানে গামা দ্বারা রিপ্লেসড হয়েছে, অর্থাৎ গামা 2, আলফা 2 গামা 2। এই ফিটাল হিমোগ্লোবিনের একটা অ্যাফিনিটি আছে যে ভীষণভাবে অক্সিজেনকে অ্যাট্রাক্ট করতে পারে। এই কারণে মায়ের ইউটেরাসে যখন শিশু ফিটাস থাকে তখন এই ফিটাল হিমোগ্লোবিন মায়ের যদি ব্লাডের অক্সিজেন কনসেন্ট্রেশন খুব কমও থাকে তবুও সেখান থেকে অক্সিজেনকে এক্সট্রাক্ট করতে পারে। এবং বাচ্চার যখন জন্ম হয় অ্যাট বার্থ এই ফিটাল হিমোগ্লোবিনের পার্সেন্টেজ থাকে 80%, এবং আস্তে আস্তে এটা অ্যাডাল্ট হিমোগ্লোবিন দ্বারা রিপ্লেসড হয়, এবং দেখা যায় 6 মাসে এই 80% থেকে ফিটাল হিমোগ্লোবিন কমে 5%-এ চলে আসে। যদি ফিটাল হিমোগ্লোবিন বেশি থেকে যায় তাহলে সেটা কিন্তু অ্যাবনর্মাল, এবং বিটা থ্যালাসেমিয়াতে এটা দেখা যায়। নাম্বার 5 হিমোগ্লোবিন S অর্থাৎ HbS। এটা সিকল সেল অ্যানিমিয়াতে দেখা যায়। এখানে আলফা গ্লোবিন চেন আছে, কিন্তু বিটা গ্লোবিন চেনের যে 6th পজিশনে গ্লুটামিক অ্যাসিড রয়েছে সেইটা অ্যামাইনো অ্যাসিড ভ্যালিন দ্বারা রিপ্লেসড হয়, এবং এর একটা ইনক্রিজ টেন্ডেন্সি থাকে ফর হিমোলাইসিস, অর্থাৎ নষ্ট হয়ে যায়, ভেঙে যায়, হিমোগ্লোবিন ভেঙে যায়। তার ফলে সরু সরু যে ক্যাপিলারিসগুলো সেই ভেসেলগুলো বন্ধ হয়ে যায় এবং টিস্যুতে অক্সিজেন সাপ্লাই ঠিকমতো করতে পারে না। এটা অ্যাবনর্মাল, সিকল সেল অ্যানিমিয়াতে এটা দেখা যায়। নেক্সট অ্যাবনর্মাল হিমোগ্লোবিন ইন থ্যালাসেমিয়া। থ্যালাসেমিয়াতে যে এই আলফা গ্লোবিন চেন বা বিটা গ্লোবিন চেনের কেমিক্যাল নেচারের কোনো পরিবর্তন হয় না, কিন্তু দেখা যায় আলফা গ্লোবিন চেন কম সিনথেসিস হয়েছে বা বিটা গ্লোবিন চেন কম সিনথেসিস হয়েছে। যদি আলফা গ্লোবিন চেন কম সিনথেসিস হয় তাকে আলফা থ্যালাসেমিয়া বলে, যদি বিটা গ্লোবিন চেন কম সিনথেসিস হয় তাহলে বিটা থ্যালাসেমিয়া বলে। এবার আসি সিনথেসিস অফ হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন কখন কোথায় সিনথেসিস হয়? সেলে সিনথেসিস হয়, এবং ডিউরিং ম্যাচুরেশন অফ আরবিসি ম্যাচুরেশনের সময় সিনথেসিস হয়। এটা একটা মাল্টিপল এনজাইমেটিক প্রসেস, এবং হিমোগ্লোবিনে আমরা জানি দুটি পার্ট, একটা হিম একটা গ্লোবিন। এই হিম পার্ট এটা সিনথেসাইজড হয় মাইটোকন্ড্রিয়াতে, এবং গ্লোবিন যেটা প্রোটিন পার্ট সেটা বাই রাইবোজোম সিনথেসিস হয়। হিমোগ্লোবিন সিনথেসিসের জন্য দরকার হয় প্রোটিন, ভিটামিন B12, ফলিক অ্যাসিড, পাইরিডক্সিন অর্থাৎ ভিটামিন B6, অ্যাসকর্বিক অ্যাসিড, ভিটামিন C, মিনারেলস, আয়রন, কপার, কোবাল্ট, এগুলো দরকার হয় মিনারেলসের মধ্যে। যদি আমাদের বডিতে এই প্রোটিন বা ভিটামিন B12, ফলিক অ্যাসিড এগুলো যেগুলো দরকার হয় যদি কম থাকে, ডেফিসিট থাকে, যদি আমাদের ইনটেক কম হয় বা কোনো ডিজিজের ফলে এগুলো যদি কম ডেফিসিট থাকে, তাহলে হিমোগ্লোবিন সিনথেসিস ঠিকমতো হয় না, তখন অ্যানিমিয়া হয়। নেক্সট সিনথেসিস অফ হিমোগ্লোবিন। আমরা জানি যে হিম পার্টটা সিনথেসিস হয় মাইটোকন্ড্রিয়াতে, এটা মাইটোকন্ড্রিয়া দেখানো হয়েছে, এবং বাইরেটা হচ্ছে সাইটোপ্লাজম। সাকসিনাইল কোএনজাইম আর গ্লাইসিন, সাকসিনাইল কোএ এবং গ্লাইসিন কনডেনসেশন হয় বাই ALA সিনথেস। ALA হচ্ছে অ্যামাইনো লিভোলিক অ্যাসিড, হয়ে তৈরি হয় 5 অ্যামাইনো লিভোলিক অ্যাসিড। এটা সিনথেসিস, এটা তৈরি হওয়ার পরে ট্রান্সপোর্টেড হয় সাইটোপ্লাজমে। সেখান থেকে সিরিজেস অফ রিয়াকশান হয়ে কোপ্রোপোরফাইরিন 3 তৈরি হয়, সেটা আবার রিটার্ন করে
চলে যায় মাইটোকন্ড্রিয়াতে, গিয়ে প্রোটোপোরফাইরিন 1X তৈরি হয়। এটা একটা রিং স্ট্রাকচার। সেখানে এই প্রোটোপোরফাইরিন 1X-এর সাথে আয়রন অ্যাড হয় ইন প্রেজেন্স অফ ফেরোচিলেটেস এনজাইম। আয়রন অ্যাড হয়ে হিম তৈরি হয়। আর গ্লোবিন তৈরি হয় বাই রাইবোসোম, এবং হিম এবং গ্লোবিন বাইন্ড করে তৈরি হয় হিমোগ্লোবিন। নর্মাল ভ্যালুজ অফ হিমোগ্লোবিন: মেল পার্সনের নর্মাল হিমোগ্লোবিন 14 থেকে 18 গ্রাম পার 100 ml ব্লাড, ফিমেলের 12 থেকে 15 গ্রাম পার 100 ml ব্লাড। আমরা হিমোগ্লোবিনের স্ট্রাকচারে দেখেছি যে 4 আয়রন অ্যাটম থাকে, সুতরাং সেটা 4 মলিকুলস অফ অক্সিজেনকে বাইন্ড করতে পারে। তাহলে অক্সিজেন ক্যারিং ক্যাপাসিটি অফ ব্লাড এটা কি? 100 ml ব্লাড যতটা অক্সিজেন, যত অ্যামাউন্টের অক্সিজেন ক্যারি করতে পারে তাকেই বলা হয় অক্সিজেন ক্যারিং ক্যাপাসিটি অফ ব্লাড। এখানে একটা ক্যালকুলেশন দিয়েছি, যেমন একজন হেলদি পারসন, তার হিমোগ্লোবিন আমি ধরলাম 15 গ্রাম পার 1 ডেসিলিটার অফ ব্লাড। 1 ডেসিলিটার মানে হচ্ছে 100 ml ব্লাড। তাহলে 100 ml ব্লাডে 15 গ্রাম রয়েছে হিমোগ্লোবিন। আমরা জানি যে 1 গ্রাম হিমোগ্লোবিন ক্যান বাইন্ড 1.34 ml অফ অক্সিজেন, অর্থাৎ 1 গ্রাম হিমোগ্লোবিন যদি 1.34 ml অক্সিজেন বাইন্ড করতে পারে, তাহলে 15 গ্রাম হিমোগ্লোবিন কত অক্সিজেন বাইন্ড করতে পারবে? ইন্টু করলেই বেরিয়ে যাবে। 15 ইন্টু 1.34 করে পেয়েছি 20.1 ml অক্সিজেন পার 100 ml ব্লাড বা 1 ডেসিলিটার ব্লাড। তাহলে এটাকে অ্যাভারেজ বলা হচ্ছে যে একজন হেলদি পারসন নর্মালি তার 100 ml ব্লাডের ক্যাপাসিটি রয়েছে 19 থেকে 20 ml অক্সিজেনকে ক্যারি করার। এবার চলে আসি হিমোগ্লোবিন কম্পাউন্ডস। ফার্স্ট ওয়ান ইজ অক্সিহিমোগ্লোবিন। হিমোগ্লোবিনের যে আয়রন রয়েছে সেই আয়রন অক্সিজেনের সাথে বাইন্ড করে অক্সিহিমোগ্লোবিন তৈরি করে এবং ফেরাস ফর্মে লাং অ্যালভিওলাইতে যে অক্সিজেন রয়েছে সেই অক্সিজেন এই অ্যালভিওলাইয়ের চারিদিকে যে ব্লাড ক্যাপিলারিজ রয়েছে সেই ব্লাড ক্যাপিলারিজের যে হিমোগ্লোবিন রয়েছে, ক্যাপিলারিজের যে ব্লাডে হিমোগ্লোবিন রয়েছে সেই হিমোগ্লোবিনের আয়রনের সাথে ওই ব্লাড লাং অ্যালভিওলাইয়ের অক্সিজেন বাইন্ড করে ফেরাস ফর্মে বাইন্ড করে তৈরি করে অক্সিহিমোগ্লোবিন। তারপরে সেটাকে সেই অক্সিহিমোগ্লোবিন রূপে ওটা চলে যাচ্ছে টিস্যুতে, ব্লাড ট্রান্সপোর্ট করছে টিস্যুতে গিয়ে অক্সিহিমোগ্লোবিন অক্সিজেন ছেড়ে দিচ্ছে, দিলে টিস্যুতে যে নিউট্রিয়েন্টস রয়েছে সেগুলোর অক্সিডেশন হয়, হয়ে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। সেই কার্বন ডাইঅক্সাইড আবার ব্লাড বয়ে নিয়ে চলে আসে লাং অ্যালভিওলাইতে। এবার হচ্ছে নাম্বার 2 মেট হিমোগ্লোবিন। এখানে কি হয়, এখানে যেমন হিমোগ্লোবিনের আয়রন অক্সিজেনের সাথে হিমোগ্লোবিনের আয়রন ফেরাস ফর্মে অক্সিজেনের সাথে বাইন্ড করেছিল, এখানে হিমোগ্লোবিনের আয়রন ফেরিক ফর্মে অক্সিজেনের সাথে বাইন্ড করে মেট হিমোগ্লোবিন তৈরি করে। এবং এটা যেমন ছিল অক্সিহিমোগ্লোবিন লুজ কম্পাউন্ড, এটা কিন্তু লুজ কম্পাউন্ড নয়। তার ফলে টিস্যুতে গিয়ে ও কিন্তু সহজেই অক্সিজেনকে ছেড়ে দিতে পারে না। এবং দেখা যায় এখানে একটা যেটা হয় সেটা হচ্ছে ফেরিক ফর্ম আবার ফেরাস ফর্মে রিডিউসড হয় বাই মেট হিমোগ্লোবিন রিডাকটেস এবং NADH, অর্থাৎ নিকোটিনামাইড অ্যাডিনাইন ডাইনিউক্লিওটাইড হাইড্রোজেন, একটা এনার্জি প্রডিউসিং কম্পাউন্ড। তাহলে এই যে ফেরিক ফর্ম থেকে ফেরাস ফর্মে আসে, তার ফলে এটা নর্মালি তখন টিস্যুতে অক্সিজেন দিতে পারে। এখন যদি
একটা এরকম থাকে যে এই ফেরিক ফর্ম থেকে ফেরাস ফর্মের রিডিউসিং সিস্টেমটা না থাকে, তখন যে কম্পাউন্ডটা তৈরি হয় সেই কম্পাউন্ড টিস্যুতে অক্সিজেন দিতে পারে না, এবং সেই অবস্থাটাকে বলা হয় মেট হিমোগ্লোবিনোমিয়া। এখানে তাহলে টিস্যু হাইপক্সিয়া হয়, অর্থাৎ ইনক্যাপেবল টু সাপ্লাই অক্সিজেন টু টিস্যুস। নেক্সট, কার্বক্সি হিমোগ্লোবিন। ব্লাডের কার্বন মনোক্সাইডের সাথে হিমোগ্লোবিন বাইন্ড করে কার্বক্সি হিমোগ্লোবিন তৈরি করে। এই কার্বন মনোক্সাইডের একটা হাই অ্যাফিনিটি থাকে এই হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করার, এবং সেটা মানে হিমোগ্লোবিনের একটা অ্যাফিনিটি থাকে কার্বন মনোক্সাইডকে বাইন্ড করার, এবং সেটা অক্সিজেনের থেকে 230 টাইমস বেশি। তার ফলে ব্লাডে যদি কার্বন মনোক্সাইড বেশি থাকে তাহলে হিমোগ্লোবিন এই কার্বন মনোক্সাইডের সাথে কার্বন মনোক্সাইডকে বাইন্ড করে কার্বক্সি হিমোগ্লোবিন তৈরি করে এবং অক্সিজেনকে কম বাইন্ড করে, তার ফলে কম হিমোগ্লোবিন তৈরি হয়। তার ফলে টিস্যু অক্সিজেন কম পায় এবং টিস্যু হাইপক্সিয়া হয়, যেটা সিগারেট স্মোকিংয়ে হয়, এবং টিস্যুর কালার হয় চেরি পিঙ্ক। এবার কার্বামিনো হিমোগ্লোবিন, এর আগে যখন বলেছি যে অক্সি হিমোগ্লোবিন হিসাবে লাং অ্যালভিওলাই থেকে অক্সিজেনকে নিয়ে যায় টিস্যুতে গিয়ে অক্সিজেন ছাড়লো, সেখানে অক্সিডেশন হলো নিউট্রিয়েন্টসের, তারপরে কার্বন ডাইঅক্সাইড তৈরি হলো, সেই কার্বন ডাইঅক্সাইড আবার হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করে কার্বামিনো হিমোগ্লোবিন তৈরি করে। এই কার্বামিনো হিমোগ্লোবিন আবার লাং অ্যালভিওলাইতে আসে, এসে কার্বন ডাইঅক্সাইডকে ছেড়ে দেয়, এবং কার্বন ডাইঅক্সাইড লাং অ্যালভিওলাই থেকে এবার আমরা সেটা লাংসে চলে আসছে, অর্থাৎ লাংস ইজ ফুল অফ অ্যালভিওলাই, তাহলে সেই কার্বন ডাইঅক্সাইড আমরা ব্রিথ আউট করি এবং আমাদের বডি থেকে এক্সপেলড হয়। এই পর্যন্তই আজকে। তাহলে আজকে বললাম হিমোগ্লোবিনের স্ট্রাকচার বললাম, হিমোগ্লোবিনের টাইপস বললাম, হিমোগ্লোবিন সিনথেসিস বললাম, হিমোগ্লোবিনের কম্পাউন্ডস বললাম। থ্যাংক ইউ।